আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমানা স্ট্রিন। প্রথমে সংবাদ শিরোনাম। চাঁদপুরের শাহরাস্তিতে খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন। নির্বাচনের আগে জনগণকে দেয়া সকল প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের। বিএনপি দেশের জনগণকে যে কথা দেয় সেই ওয়াদা পূরণ করে, কুমিল্লার পথসভায় বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক লং মার্চের 50 বছর আজ। দেশের স্বার্থ বিনষ্ট করে কোনো চুক্তি করবে না বিএনপি, বললেন এলজেআরডি মন্ত্রী। বাংলাদেশ অর্থনৈতিকভাবে খারাপ সময় অতিক্রম করছে। দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সময় লাগবে 2 বছর, জানালেন অর্থমন্ত্রী। জলাবদ্ধতা নিরসন প্রকল্প সঠিকভাবে সম্পন্ন হলে চট্টগ্রামে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব, মন্তব্য অর্থমন্ত্রী। চলচ্চিত্র নিয়ে রোডম্যাপ তৈরির পাশাপাশি সমাজ পরিবর্তনের আন্দোলনে রূপান্তর করতে সৃজনশীল মানুষদের প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান। আরও ৪৫ দিন বাড়ল ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি। গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত 7, আহত অর্ধশতাধিক। এবং সিলেট টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের বিপক্ষে 257 রানে পিছিয়ে পাকিস্তান। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজ থেকে আমাদের কাজ হবে একটাই, সেটা হচ্ছে দেশ গঠন, রাষ্ট্র পুনর্গঠন। এটাই হোক আমাদের প্রতিজ্ঞা। তিনি বলেন, আমাদের লক্ষ্য একটাই, আমাদের উদ্দেশ্য একটাই। আমরা শুধু স্বপ্ন দেখতে চাই না, আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই। যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষের উপকার হবে। দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারের খোর্দ খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন শেষে এক সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, 48 বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন শুরু করে দিয়ে গিয়েছিলেন। সেই খাল পুনর্খননের জন্য আজকের এই আয়োজন। তিনি বলেন, আমরা যদি হাতে হাত মিলিয়ে কাজ করি, বাংলাদেশের 20 কোটি মানুষের 40 কোটি হাত যদি একসাথে কাজ করে, ইনশাআল্লাহ বাংলাদেশকে পৃথিবীর বুকে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হব। তারেক রহমান বলেন, নির্বাচনের আগে জনগণকে দেওয়া সকল প্রতিশ্রুতি আগামীতে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এ সময় শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সংসদ সদস্য মমিনুল হক সহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চাঁদপুর যাওয়ার পথে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মুহুর্মুহু স্লোগানে প্রিয় নেতাকে স্বাগত জানায় কুমিল্লাবাসী। পথসভা রূপ নেয় জনসভায়। কুমিল্লাবাসীকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, বিএনপি দেশের জনগণকে যে কথা দেয় সেই ওয়াদা পূরণ করে। প্রধানমন্ত্রী বলেন, জনগণ হলো দেশের মালিক। দেশের মালিক যখন দায়িত্ব নিয়ে কাজ করে তখন দেশ এগিয়ে যায়। আর সেই জনগণের সমর্থন বিএনপির প্রতি রয়েছে। তাই জনগণের সমর্থন নিয়ে বিএনপির নির্বাচনে দেওয়া সকল ওয়াদা পর্যায়ক্রমে পূরণ করবে। এখন হচ্ছে আমাদের দেশ পুনর্গঠনের পালা। কিন্তু দেশ পুনর্গঠন আমরা একা, সরকার একা পারবে না। এই আপনারা কারা? বাংলাদেশের কি হন আপনারা? আমার সামনে যে হাজার হাজার মানুষ কি হন? বাংলাদেশের নাগরিক। এই দেশটা কাদের? অর্থাৎ বাংলাদেশের মানুষের, জনগণ হচ্ছে এই দেশের মালিক। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই মালিক যখন নিজে দায়িত্ব নিয়ে তার দেশের দেখভাল করে, তখনই দেশ সামনের দিকে এগিয়ে যায়। এবং মালিক আজ দায়িত্ব দিয়েছে বিএনপি নামক একটি রাজনৈতিক দলকে বিগত 12 তারিখের নির্বাচনের মাধ্যমে। কারণ আমরা আমাদের যে সকল পরিকল্পনা বাংলাদেশের মানুষের সামনে
নির্বাচনের আগে উপস্থাপন করেছিলাম। দেশের মানুষ 12 তারিখের নির্বাচনে সেই ম্যানিফেস্টোকে, সেই পরিকল্পনাকে সমর্থন দিয়েছে এবং বিএনপিকে সরকার গঠনের সুযোগ দিয়েছে প্রিয় ভাই বোনেরা। এবং সেজন্যই আপনাদের কাছে যে সকল ওয়াদা আমরা দিয়েছিলাম, সেই ওয়াদাগুলো পর্যায়ক্রমিকভাবে আমরা বাস্তবায়নের কাজ শুরু করেছি। এ সময় অন্যান্যের মধ্যে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সহ স্থানীয় সংসদ সদস্যগণ বক্তব্য রাখেন। আজ 16 মে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের 50 বছর বা সুবর্ণ জয়ন্তী। 1976 সালের এই দিনে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ডাকে ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে গর্জে উঠেছিল এদেশের লাখ লাখ দেশপ্রেমিক জনতা। এ উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের স্বার্থ বিনষ্ট করে কখনো কোনো চুক্তি করবে না বিএনপি। মন্ত্রী বলেন, এবছরের ডিসেম্বরে ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আগামী ফারাক্কা চুক্তির উপর নির্ভর করবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিএনপি মহাসচিব বলেন, বিএনপি সরকার জনগণের ভোটে নির্বাচিত বৈধ সরকার। এই সরকারের বিরুদ্ধে কিছু কিছু শক্তি অপপ্রচার চালাচ্ছে। শুধু তাই না, দেশের স্থিতিশীলতা নষ্ট করার পায়তারা করছে। এদের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার জনগণ দ্বারা বৈধ উপায়ে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে। আজকে এই সরকারের বিরুদ্ধে কিছু কিছু শক্তি তারা কিছু অপপ্রচার চালাচ্ছে। শুধু তাই নয়, দেশের যে স্থিতিশীলতা আছে সেই স্থিতিশীলতাকে বিনষ্ট করবার পায়তারা চালাচ্ছে। এই সম্পর্কে আমাদের আমরা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, তাদেরকে আমাদেরকে অনেক বেশি সজাগ হতে হবে। এবং শুধু সজাগ নয়, আমাদেরকে সংগঠিত হতে হবে যাতে কোনো রকম চক্রান্ত আমাদের জনগণের আশঙ্কা পরিপূর্ণ করার জন্য সরকার যা গেছে তাকে স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বাংলাদেশ অর্থনৈতিকভাবে খারাপ সময় অতিক্রম করছে। জ্বালানি খাতে বাজেট থেকে 40,000 কোটি টাকা চলে গেছে। এছাড়া আগের সরকার জ্বালানিতে 50,000 কোটি টাকা বকেয়া রেখে গেছে। এ অবস্থায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে 2 বছর সময় লাগবে। আজ সকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের 18 তলা নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, অতীতে স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট ও দুর্নীতি হয়েছে। জনগণের সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার আগামী বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াচ্ছে। তিনি বলেন, সরকারি হাসপাতালগুলিতে কিছু সীমাবদ্ধতা রয়েছে। বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে আলোচনা চলছে, যেখানে হতদরিদ্র মানুষেরাও চিকিৎসা সেবা দিতে পারবে, যার বিল পরিশোধ করবে সরকার। দেখেছি, আমি বেশি কিছু বলি না এইসব ব্যাপারে, যে স্বাস্থ্য খাতে যে বরাদ্দ হয়েছে তার অধিকাংশ দুর্নীতির মাধ্যমে চলে গেছে। জনগণ কোনো স্বাস্থ্যসেবা পায়নি। তাই আমাদের যে বরাদ্দটা হবে, অতিরিক্ত বরাদ্দ এবার হবে ইনশাআল্লাহ, সেটা সকলের সমন্বয়ের মাধ্যমে সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। আর হচ্ছে আমরা একটা খুব খারাপ সময় অতিক্রম করছি। মধ্যপ্রাচ্যের ওয়ারের মাধ্যমে আমাদের বিশাল অঙ্কের একটা টাকা চলে গেছে তেল গ্যাসের মধ্যে, প্রায় 4 বিলিয়ন, মানে 40,000 কোটি টাকা ইতিমধ্যে বাজেট থেকে চলে গেছে। 40,000 কোটি টাকা। এর আগে আমি আর কি বলবো, আমরা যেটা পেয়েছি বিগত সরকারগুলো থেকে, সেটা মাইনাস মাইনাস অ্যান্ড মাইনাস, এখানে যোগ কিছু নাই, সবগুলো ঋণাত্মক। এখানে এইগুলো আবার মেকআপ করতে হচ্ছে। এমনকি অনেকগুলো বিল পর্যন্ত পেমেন্ট করে নেই তারা। পাওয়ার সেক্টর, এনার্জি সেক্টর 50,000 কোটি টাকার মতো বাকি রেখে চলে গেছে। মাশাআল্লাহ, এগুলো আবার সব পে করতে হচ্ছে। সুতরাং একটা বিরাট আর অর্থনৈতিকভাবে একটা ভীষণ আমরা ঋণাত্মক অবস্থায় আছি। এখান থেকে প্রথমে এখান থেকে বের হতে হবে, তারপরে অর্থনীতি সামনের দিকে যাবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমি বলছি 2 বছর সময় লাগবে
অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি এস.এম. মোর্শেদ হোসেন ও মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার অসীম বড়ুয়া। এ সময় কলেজের পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল প্রাঙ্গণে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। এরপর চট্টগ্রামে আগ্রাবাদ মহিলা কলেজ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক পুরস্কার বিতরণ, নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে যোগ দেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মফিজুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গভর্নিং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী সহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের বহুল আলোচিত জলাবদ্ধতা নিরসন প্রকল্প সঠিকভাবে সম্পন্ন হলে ভবিষ্যতে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে নগরের প্রবর্তক মোড় ও মুরাদপুর এলাকায় চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বর্তমানে সরকারি তহবিলের অবস্থা অত্যন্ত কঠিন। সরকারকে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও গ্যাসের বিল পরিশোধ করতে হচ্ছে। এরপরও জনগণের দুর্ভোগ কমাতে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলমান রাখা হয়েছে। প্রকল্পের কাজ নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এবং সমন্বয়ের মাধ্যমে শেষ করা গেলে আগামীতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে। এজন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান অর্থমন্ত্রী। তিনি প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়মতো কাজ শেষ করার উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন সহ বিভিন্ন সংস্থার প্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই প্রকল্পটা শেষ হওয়ার পরে এটা একটা ওভারঅল ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্টের সাথে যে সমস্ত সংস্থা জড়িত সেগুলো মেয়রের নেতৃত্বে একটা কমিটি করা হয়েছে, সবাই একসাথে কাজ করছে এবং যে সমন্বয়ের প্রয়োজন আছে সেই সমন্বয় এখন আমরা করতে পারছি, যেটা আগে ছিল না। সুতরাং আমরা আশা করছি এই প্রকল্পগুলো এখন প্রায় শেষের দিকে। এই বর্ষার জন্য কাজ কিছু বন্ধ থাকবে, বর্ষার পরে এই প্রকল্পগুলো পরিপূর্ণভাবে সম্পাদন হবে এবং এরপরে আমরা আশা করি চট্টগ্রামের পানি জলাবদ্ধতার যে সমস্যা, পানি নিষ্কাশনের যে সমস্যা, এগুলোর সমাধান হবে আমরা আশা করি। সাথে সাথে জনগণের এখানে সহযোগিতা দরকার। যে হারে খালের মধ্যে যে মানুষের সব কিছু মনে হচ্ছে খাল হচ্ছে একটা ডাস্টবিন আর কি, এই মন মানসিকতা আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা যারা খালকে সবসময় বর্জ্য ফেলার জন্য ব্যবহার করি তাদেরকে সংযত থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং তাদের সকলের সহযোগিতা লাগবে। কিন্তু এই প্রকল্প আশা করি বাস্তবায়ন শেষ হয়ে যাবে এই বছরের শেষের দিকে। তখন এটা পরিপূর্ণভাবে আমরা এটা রেজাল্ট পাবো। আমরা আমি আগেও বলেছি 130টা প্রত্যেকটি খালকে এটার আওতায় আনা হয়েছে এবং এটার আউটলেট বৃষ্টি কত হলে কত পানি ফ্লো হবে, এটার আউটলেট বঙ্গোপসাগরে কত গিয়ে পড়বে, সব হিসাব নিকাশের মধ্যে আছে। এটা একটা হাইড্রোগ্রাফিক একটা ব্যাপার আছে এখানে, সেটাকে আমরা মাথায় রেখেছি। তারপরে জোয়ার ভাটার ব্যাপার আছে, এখানে স্লুইস গেটের ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে। তো সার্বিকভাবে আমি চট্টগ্রামবাসীকে, আমার নেতৃবৃন্দ এখানে সবাই আছে, মন্ত্রীরা আছেন, সবাইকে আশ্বস্ত করতে চাই এই প্রকল্প সঠিকভাবে আমরা সম্পাদন করতে পারলে এই বছরের শেষ থেকে আগামীতে চট্টগ্রামের জলাবদ্ধতার একটা বড় ধরনের সমাধান হবে। এদিকে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে গঠিত কমিটির সদস্যদের নিয়ে বিকেলে নগর ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম, নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান, ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, কমিটির প্রধান সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন সহ 19 সদস্য বিশিষ্ট কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় নগরের জলাবদ্ধতা নিরসনে খাল ও খোলা জায়গা সহ যত্রতত্র ময়লা, প্লাস্টিক ও পলিথিন জাতীয় দ্রব্য না ফেলতে জনসচেতনতার উপর গুরুত্ব আরোপ করা হয়।
চলচ্চিত্র নিয়ে রোডম্যাপ তৈরির পাশাপাশি এই মাধ্যমকে সমাজ পরিবর্তনের আন্দোলনে রূপান্তর করতে সৃজনশীল মানুষদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সকালে জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলনের উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিস। এ সময় সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম কোচি ও ফিল্ম আর্কাইভ এর মহাপরিচালক জাভেদ ইকবাল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চলচ্চিত্র বোদ্ধা মঈনুদ্দিন খালেদকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তথ্যমন্ত্রী বলেন, চলচ্চিত্রের মাধ্যমে যে আন্দোলন গড়ে উঠবে তা যেন কোনো প্রোপাগান্ডা মেশিনে পরিণত না হয়। জহিরুদ্দিন স্বপন বলেন, গোষ্ঠী বা আদর্শের দাস যারা, তারা মুক্ত চিন্তার চর্চা করতে পারে না। এই সম্মেলনের মধ্য দিয়ে আপনারা যে পরবর্তী রোডম্যাপ তৈরি করবেন বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনের জন্য, সেই রোডম্যাপ শুধু চলচ্চিত্র আন্দোলনের না করে সেটাকে চূড়ান্তভাবে সমাজ পরিবর্তনের আন্দোলনে আপনারা রূপান্তরিত করবেন, এই আস্থা আমার আছে। সমাজ পরিবর্তনের এই কথাটা কোনো নির্দিষ্ট আদর্শের প্রোপাগান্ডা না। আমাদের খুব করুণ অভিজ্ঞতা আছে গত 50 বছরে। চমৎকার চমৎকার শব্দ, কখনো সমাজতন্ত্র, কখনো ধর্ম, কখনো অমুক, কখনো তমুক, খুব নেপথ্যে দেখা গিয়েছে কোনো না কোনো একটা গোষ্ঠী রিমোট নিয়ে বসে আছে এবং সে সকল মাধ্যমকে তার প্রোপাগান্ডা মেশিন বানাতে চায়। যে এই পেশাতে যারা মুক্ত চিন্তা করেন না, যারা কোনো না কোনো গোষ্ঠীর দাস, এমনকি কোনো না কোনো আদর্শের দাস, তাদের পক্ষে মুক্ত চিন্তা করা সম্ভব হয় না। জাপানিজ কুমন লার্নিং সেন্টার পাহাড়ের শিক্ষার উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। দুপুরে রাঙামাটির মনঘর আবাসিক বিদ্যালয়ে জাপানিজ কুমন সেন্টার উদ্বোধনকালে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, কুমন মেথড গণিত এবং ইংরেজি ভীতি দূর করবে। কোনো শিক্ষার্থী সহজে গণিত এবং ইংরেজি জানলে লেখাপড়ার ভয় ভীতি দূর হয়ে যাবে। পাহাড়ে এই মেথড শিক্ষার প্রসারে পার্বত্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করা হবে বলে জানান তিনি। মনঘরের সভাপতি শ্রোদালঙ্কার মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্র্যাকের কর্মকর্তা নেহাল বিন হাসান, কিমুরা কেঞ্জি, গোলাম কিবরিয়া, মনঘরের মহাসচিব কীর্তি নিশান চাকমা ও জাইকার কর্মকর্তা কিওশি আমাদা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে নগরীর জিয়া স্মৃতি জাদুঘরে বাংলাদেশি জাতীয়তাবাদ ও শহীদ জিয়াউর রহমান শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের সংগঠন পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সংগঠনের আহ্বায়ক হাসান মুকুলের সভাপতিত্বে আলোচনা সভায় রাজনীতিবিদ, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ লেবাননে চলমান সংঘাত কমাতে যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়াতে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে চলা 2 দিনের আলোচনা শেষে সিদ্ধান্তে সম্মত হয়েছে দুই পক্ষ। শুক্রবার রাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইসরায়েল ও লেবাননের মধ্যকার এর আগের যুদ্ধবিরতির মেয়াদ রবিবার শেষ হওয়ার কথা ছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানান, গত 16 এপ্রিল থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে। দুই দেশের দীর্ঘদিনের সংঘাত নিরসনে আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে। এছাড়া আগামী সপ্তাহগুলোতে ইসরায়েল ও লেবাননকে নিয়ে আরও বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। এদিকে আলোচনার পর ইসরায়েল ও লেবানন উভয় পক্ষই ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার গাজা শহরের রিমাল এলাকায় চালানো 2টি পৃথক হামলায় এক শিশুসহ অন্তত 7 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আহত হয়েছেন আরও অন্তত 50 জন। স্থানীয় চিকিৎসাকর্মী ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই ঘনবসতিপূর্ণ একটি বহুতল আবাসিক ভবনে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। মুহূর্তেই ভবনটির একটি বড় অংশ ধসে পড়ে এবং আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন বাসিন্দারা। গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, হামলার শিকার ভবনটিতে শত শত মানুষ বসবাস করছিলেন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারীরা আগুন ও ধ্বংসস্তূপের মধ্য থেকে মরদেহ ও আহতদের বের করে আনতে কাজ চালিয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের উপর তেহরানের কোনো আস্থা নেই বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, ওয়াশিংটন চুক্তির বিষয়ে আন্তরিক হলে তবেই কেবল তেহরান তাদের সঙ্গে বসতে আগ্রহী। শুক্রবার নয়াদিল্লিতে সাংবাদিকদের কথা বলেন তিনি। বর্তমানে দুই দেশের মধ্যে যুদ্ধ বন্ধের আলোচনা স্থগিত রয়েছে। আরাকচি বলেন, যেসব দেশ ইরানের সঙ্গে যুদ্ধে লিপ্ত নয় তারা হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে, তবে এজন্য ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে। ব্রিক্স পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে ভারত সফর করছেন আরাকচি। তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি ও পণ্য বাজারের জন্য গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথের পরিস্থিতি এখন খুবই জটিল। গত ফেব্রুয়ারিতে ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হয়। এরপর ইরান হরমুজ প্রণালীতে প্রায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয়। আবারও দেশের খবর। এবার সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা, ফ্যাক্ট চেক। সত্য জানুন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট ডিগ্রি দিয়েছেন এমন একটি বিভ্রান্তি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া একটি ফটোকার্ড ও পোস্ট ঘিরে শুরু হয় বিভ্রান্তি। তবে অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন তথ্য। গোলাম মর্তুজার প্রতিবেদন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ফটোকার্ড। সেখানে দাবি করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে। ভাইরাল হওয়া ওই পোস্টে ব্যবহার করা হয় বিশ্ববিদ্যালয়ের লোগো ও প্রধানমন্ত্রীর একটি ছবি। ফলে অনেকে এই বিষয়টিকে সত্য বলে ধরে নেন। তবে অনুসন্ধানে দেখা যায় দাবিটির পক্ষে মূলধারার কোনো গণমাধ্যমে কোনো সংবাদ প্রকাশ হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলেও সেখানে তাকে কোনো ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়নি। গত 12 মে বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর টেকসই উৎকর্ষতার রোডম্যাপ শীর্ষক একটি কর্মশালার উদ্বোধনে বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে যান প্রধানমন্ত্রী। বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই সফরের খবর প্রকাশিত হলেও কোথাও ডিগ্রি প্রদানের তথ্য পাওয়া যায়নি। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচ বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাউকে ডক্টরেট ডিগ্রি দিতে হলে বিশেষ সমাবর্তন, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন প্রয়োজন। এমন কোনো প্রক্রিয়া হয়নি বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে তাদের জানানো হয়েছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের এ ধরনের পোস্ট ও মন্তব্য বিশ্লেষণে দেখা যায় অনেক ব্যবহারকারী বিভ্রান্ত হয়ে তথ্যটি শেয়ার করলেও একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটি ছড়িয়ে দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার সাইবার অপরাধের আওতায় পড়তে পারে। অভিযোগ প্রমাণিত হলে দেশের প্রচলিত আইনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থারও সুযোগ রয়েছে। গোলাম মর্তুজা, বিটিভি নিউজ। চট্টগ্রামে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সিটি কর্পোরেশনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগর ভবনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মেয়র বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে বসবাস করে। এই ঐতিহ্যকে সমুন্নত রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রধান শিক্ষা কর্মকর্তা ডক্টর কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য ভাষা বিভাগের অধ্যাপক ডক্টর জ্ঞানরত্ন মহাথেরো, সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা, সিটি কর্পোরেশন বৌদ্ধ পেশাজীবী সংগঠনের সভাপতি রোমা বড়ুয়া, সাধারণ সম্পাদক পরিতোষ বড়ুয়া সহ বৌদ্ধ ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি ধর্মপ্রিয় মহাথেরোর সংবর্ধনা দেওয়া হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক মেধা পুরস্কার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস এস.এম. মঞ্জুর আহমেদ। পাঁচলাইশ থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা আক্তারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রবিউল হোসেন, পাঁচলাইশ থানা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা আমাতুল্লাহ আরজু ও প্রধান শিক্ষক শাহিন আরা বেগম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি এস.এম. মঞ্জুর আহমেদ বলেন, লেখাপড়ার পাশাপাশি ছাত্রছাত্রীদের মেধা বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আরও বেশি সম্পৃক্ত করতে হবে। তিনি কৃতি শিক্ষার্থীদের সাফল্যের ধারা আগামীতে অব্যাহত রাখতে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। এবার খেলার খবর। ক্রিকেট। বাংলাদেশের চেয়ে 257 রানে পিছিয়ে থেকে সিলেট টেস্টের প্রথম দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে টাইগাররা গুটিয়ে যায় 278 রানে। জবাবে বিনা উইকেটে 21 রান নিয়ে দিন শেষ করেছে সফরকারীরা। টস জিতে পাকিস্তান আগে বোলিংয়ে নামলে দ্বিতীয় বলেই দলকে সাফল্য এনে দেন মোহাম্মদ আব্বাস। 0 রানে সাজঘরে ফেরান মাহমুদুল হাসান জয়কে। এরপর অভিষিক্ত তামিমকে নিয়ে হাল ধরেন মুমিনুল। তবে দলীয় 44 রানে তামিম আর 63 রানে মুমিনুলও বিদায় নেন। 63 রানে তৃতীয় উইকেট হারালে বিপর্যয় সামলানোর দায়িত্ব নেয় শান্ত মুশফিক জুটি। লাঞ্চ বিরতির আগে 26 ওভারে 3 উইকেট হারিয়ে 101 রান জড়ো করে স্বাগতিক দল। দ্বিতীয় সেশনের শুরুতেই বাংলাদেশ হারিয়ে ফেলে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমকে। তাদের পথ অনুসরণ করেন মেহেদী হাসান মিরাজও। 116 রানে ষষ্ঠ উইকেট পতনের পর হাল ধরেন লিটন দাস ও তাইজুল ইসলাম। 168 রান নিয়ে দুজনে যান চা বিরতিতে। সপ্তম উইকেটে গড়েন 60 রানের জুটি। 16 রান করে তাইজুল বিদায় নিলে লিটন দাস একাই লড়ে তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি। 159 বলে 126 রানে বিদায় নেন লিটন দাস। আর শরীফুল 30 বলে 12 রান করে থাকেন অপরাজিত। 77 ওভারে 278 রান দাঁড়ায় বাংলাদেশের সংগ্রহ। পাকিস্তানের পক্ষে খুররম শাহজাদ 4টি, মোহাম্মদ আব্বাস 3টি, হাসান আলী জুটি এবং সাজিদ খান 1টি উইকেট নেন। জবাবে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে 21 রান নিয়ে দিন শেষ করে পাকিস্তান। 6 ওভার বল করলেও বাংলাদেশ এখনও কোনো উইকেটের দেখা পায়নি। আজান আওয়াইস 20 বলে 13 ও আবদুল্লাহ ফজল 16 বলে 8 রানে অপরাজিত আছেন। ফুটবল। চট্টগ্রামে শুরু হয়েছে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। সকালে নগরের বন গবেষণার উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক পাঠান মোহাম্মদ সাইফুজ্জামান। এ সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে জেলার বিভিন্ন উপজেলার বালক ও বালিকা দল অংশ নিচ্ছে। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে কিছু কিছু জায়গায় দমকা বা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.1 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.2 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় 5টা 13 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 26 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছে কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 12টা 36 মিনিটে, জোয়ার সকাল 7টা 16 মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে দুপুর 12টা 56 মিনিটে এবং